দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। 13,500 কোটি টাকা ব্যয়ে বে টার্মিনালের অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন। চট্টগ্রাম বন্দরের জট কমার প্রত্যাশা। IMF এর অর্থ নয়, দরকার কারিগরি সহায়তা। মন্তব্য বাংলাদেশ ব্যাংক গভর্নরের। চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ পাওয়া অনিশ্চিত। নতুন কিংবা পুরাতন দুই বাজারেই বাড়ছে তৈরি পোশাক রপ্তানি, সামনে আরো বাড়ার প্রত্যাশা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এসব প্রকল্পের বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 24,247 কোটি টাকা। রোববার রাজধানীর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। দেশের ক্রমবর্ধমান সমুদ্র বাণিজ্য সামাল দিতে জাহাজ ও কন্টেইনার জট দূর করতে চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণ করছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, 6 কিলোমিটার দীর্ঘ এ টার্মিনাল নির্মিত হলে চট্টগ্রাম বন্দরে সক্ষমতা বাড়বে 3 গুণ। দিনে রাতে যে কোনো সময় ছোট বড় জাহাজ ভেড়ানো যাবে বন্দরে, সময় বাঁচবে, সাথে কমবে পণ্য পরিবহন খরচ। বে টার্মিনালের অবকাঠামো উন্নয়নে 13,525 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, যার মধ্যে বিশ্বব্যাংক ঋণ দিবে 9,333 কোটি আর সরকারি তহবিল থেকে খরচ হবে 4,192 কোটি টাকা। বিশ্বব্যাংকের এটা হলো 9,000 কোটি টাকা, আমাদের হলো 4,000 কোটি টাকা। এটা সময় লাগবে, 6 বছর বলা হচ্ছে। আমরা চেষ্টা করে বলে যাব যে অন্তত আরও তাড়াতাড়ি, যাতে এতদিন শুরুই হচ্ছিল না, এটা নিয়ে কথাবার্তা অনেক বছর ধরে হচ্ছিল, কিন্তু কেন শুরু হচ্ছিল না বোঝা যাচ্ছিল না। এর সাথে সাথে আসল এটা তো হলো হিন্টারল্যান্ড এবং অবকাঠামো, পেছনের অবকাঠামোটা তৈরি করা, কিন্তু এরপরে আসল যেই জেটিটা হবে এবং সেখানে যেই আসল বন্দর তৈরি হবে সেটা হবে একই সাথে, পাশাপাশি সেটার জন্য চুক্তি হবে। উপদেষ্টা আরো বলেন, চট্টগ্রাম বন্দর আসলে একটি নদী বন্দর। অর্থনৈতিক উন্নয়নের জন্য এটিকে সমুদ্র বন্দরে উন্নীত করা দরকার। এজন্য বে টার্মিনালটির অবকাঠামো উন্নয়নে প্রকল্প নেওয়া হচ্ছে। তো চিটাগাংকেই বলা হয়, কিন্তু চিটাগাং তো আসলে সমুদ্র বন্দর না, চিটাগাং হলো একটা নদী বন্দর। এটা তো অনেক ঘুরে, কর্ণফুলী একটা সরু নদী, ওটার ভিতর দিয়ে বাঁক ঘুরে তারপরে জেটি, আর গভীর সমুদ্র থাকে ইয়েগুলো, শিপগুলো। সেই হিসাবে আমাদের তো কোনো সমুদ্র বন্দর নাই। এটা তো আমাদের একটা বাংলাদেশের অর্থনীতি যেভাবে বড় হচ্ছে এবং আমরা মনে করি যে ভবিষ্যতে আরও 15-20 বছরে যেই আকার ধারণ করবে এবং যেই ব্যবসা বাণিজ্য হবে, বৈদেশিক বাণিজ্য, সেখানে তো একদমই আমাদের শুধু বাংলাদেশের জন্য না, এটা তো একটা আঞ্চলিক ভৌগোলিক দিক থেকেও একটা গুরুত্বপূর্ণ জায়গা। আগামীতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা PPP এর মাধ্যমে আরও একটি প্রকল্প নেওয়া হবে। সব মিলিয়ে চট্টগ্রাম বন্দরে 4টি টার্মিনাল হবে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। IMF এর ঋণের চতুর্থ পঞ্চম কিস্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ ব্যাংক। তবে ঋণ পেতে সংস্থাটির দেওয়া শর্ত বাস্তবায়নে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। এদিকে IMF এর টাকা নয়, কারিগরি সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চতুর্থ ও পঞ্চম কিস্তির টাকা পেতে সংস্থাটির দেওয়া 4টি শর্ত এখনও পূরণ করতে পারেনি বাংলাদেশ। গেল 6 এপ্রিল বাংলাদেশ সফরে এসে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের সাথে দফায় দফায় বৈঠকে কম রাজস্ব আহরণ ও ডলারের দর বাজারের ওপর না ছেড়ে দেওয়ার কারণেই অসন্তোষ জানায় প্রতিনিধি দলটি। রবিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, IMF এর শর্ত শতভাগ বাস্তবায়ন হয়নি, তবে তাদের চাওয়া মেনে এখনই বৈদেশিক মুদ্রার মান পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিবে না কেন্দ্রীয় ব্যাংক। যতগুলি বাই মার্চ যে সকল শর্ত পূরণ করার কথা ছিল, প্রতিটি শর্তেরই অগ্রগতি আছে, কিন্তু কোনো শর্ত শতভাগ আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি। এগুলি সবই যে বাংলাদেশ ব্যাংকের ইস্যু কিছু তা না,
কিছু কিছু রাষ্ট্রীয় ইস্যু আছে। এদিকে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বাংলাদেশ কনসুলেট জেনারেল আয়োজিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, IMF এর টাকার দরকার নেই, তবে কারিগরি সহায়তার প্রয়োজন আছে। এখানে আপনাদের সহযোগিতার একটা সুযোগ আছে এবং দেশের স্বার্থে এটা করা উচিত বলে মনে হয়। তথ্য বলছে, IMF এর অনুমোদিত $470 কোটি ঋণের মধ্যে বাংলাদেশ এখন পর্যন্ত পেয়েছে 3 কিস্তিতে $231 কোটি। সে হিসেবে বাকি 4 কিস্তিতে বাংলাদেশের আরও $239 কোটি ঋণ সহায়তা পাওয়ার কথা রয়েছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রচলিত আর অপ্রচলিত দুই বাজারেই বাড়ছে তৈরি পোশাকের রপ্তানি, যার উপর ভর করে চলতি অর্থবছরের 9 মাসে রপ্তানি হয়েছে $3025 কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 10.84% বেশি। সামনের দিনে রপ্তানি আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। তৈরি পোশাক রপ্তানি আয়ের বড় খাত। হিসাব বলছে, চলতি অর্থবছরে 3 প্রান্তিকে $30.25 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা তার আগের বছরে একই সময়ে ছিল $27.28 বিলিয়ন। সেই হিসাবে বছর ব্যবধানে এ খাতের রপ্তানি বেড়েছে 10.84%। এবার আপনার এই 9 মাসে, এই ফাইন্যান্সিয়াল ইয়ারের 9 মাসে আমাদের এভারেজ গ্রোথ হয়েছে নন ট্রেডিশনাল মার্কেটগুলোতে 10.84%। নিঃসন্দেহে যে কোনো গ্রোথই ভালো। গত বছরটা সময়টা আমাদের ভালো যায় নাই, তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই পর্যায়ে যদি 10% গ্রোথ হয়ে থাকে, এটা যথেষ্ট ভালো গ্রোথ হয়েছে, মানে আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি হয়েছে বলে আমরা মনে করি। পোশাক খাতের এমন প্রবৃদ্ধিতে বড় অবদান রেখেছে প্রচলিত বাজারগুলো। এই তালিকায় সবার উপরে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। চলতি বছরের 9 মাসে দেশটিতে $15.7 বিলিয়ন পোশাক রপ্তানি হয়েছে, যা মোট রপ্তানির 49.82%। আর 17.23% বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে। রপ্তানি হয়েছে $5.74 বিলিয়ন পণ্য। একই সাথে রপ্তানি বেড়েছে জার্মানি, স্পেন, ফ্রান্সের মতো দেশেও। যদি সব ঠিক থাকে, আপনি যদি এখনো 9 মাসের গ্রোথ দেখেন, $30 বিলিয়ন যদি আমরা করি, আমরা 3.5 বা এরকম কিছু একটা করেছি, তাহলে ওইভাবে ধরলেও কিন্তু আমাদের 10 বিলিয়ন মতো, যেটা আমাদের টার্গেট, সেটা কিন্তু এবার হয়ে যায়, $40 বিলিয়ন হয়ে যায়। এই বর্তমান সরকারের যে আসার পরে অন্তত আগের যে সংকটগুলি, মানে যে নানা প্রতিবন্ধকতা ছিল, অনেকটাই কিন্তু কাটিয়ে উঠতে পেরেছি আমরা, যার ফলে আমাদের কিন্তু রপ্তানি আদেশ কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। রপ্তানি বেড়েছে অপ্রচলিত বাজারেও। রপ্তানি হয়েছে $5.11 বিলিয়ন পণ্য, যা মোট রপ্তানি আয়ের 16.93%। এই সময়ে জাপান, ভারত আর অস্ট্রেলিয়ার মতো বাজারে রপ্তানি বাড়লেও রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতের মতো বাজারে রপ্তানি কমেছে। তো অতীতে যে ডেটাগুলো ছিল, আমরা কিন্তু 47 বিলিয়ন 2 বছর আগে দেখিয়েছি, করেছি। সো আসলে সেখান থেকে কিন্তু আমরা আবার নতুন করে শুরু করে এখন এখানে আসছি। বাট স্টিল আমরা বিশ্বাস করি যে আমাদের যে মানে ম্যানুফ্যাকচারিং বেস আছে, অপরচুনিটি আছে, আমাদের গ্রো করার সুযোগ আরো অনেক বেশি আছে। সরকার পলিসিগুলি কোথায় কি প্রতিবন্ধকতা আছে, এটা যদি ত্বরিত পদক্ষেপ নেয়, তাহলে কিন্তু এটা সম্ভব। আমরা এই অপ্রচলিত বাজারগুলিকে সম্প্রসারণ করা, সেখানে রপ্তানিটা বাড়াইতে গেলে কি কি পদক্ষেপ নেওয়া দরকার, সেগুলিকে আমলে নেওয়া এবং সেই অনুযায়ী কাজ করা। কারখানার সক্ষমতা বৃদ্ধি, কর্মীদের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগও বড় ক্রয়াদেশ দ্রুত সামাল দেয় এমন প্রবৃদ্ধি বলে মত ব্যবসায়ীদের। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বকেয়া বেতন পরিশোধ, ছাঁটাই কর্মকর্তাদের পুনর্বহাল, শ্রমিকদের পাওনা ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধ সহ 9 দফা দাবিতে গাজীপুরের হোতাপাড়ায় বিক্ষোভ করেছেন ফুয়াং ফুডস লিমিটেড কারখানার শ্রমিকরা। কারখানার সামনে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত হাজারেরও বেশি শ্রমিক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। শ্রমিকরা জানান, গত ফেব্রুয়ারি, মার্চ ও চলতি মাসের বেতনের দাবিতে অনেক দিন ধরে আন্দোলন করছেন তারা, কিন্তু কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। অন্যায়ভাবে 242 জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এ অবস্থায় বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক DSX 22 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5074-এ। হাত বদল হয়েছে 351 কোটি টাকার শেয়ারের মালিকানা।
লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 101টির, কমেছে 243টির, আর অপরিবর্তিত রয়েছে 52টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্রাকিপিএল স্টক ব্রোকারেজের। আজ ডিএসইএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5074.38 পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 22.95 পয়েন্ট কম। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 3.5% বেশি। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে টেলিকমিউনিকেশন সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে এনবিএফআই। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফলোড বাই ব্যাংকিং এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল স্টার্ন ব্যাংক পিএলসি, ফলোড বাই বিচ হ্যাচারি লিমিটেড এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ধুলায় ঢাকা নগরী, এই শহরের নিঃশ্বাসও এখন বিষাক্ত, যার বলি হচ্ছেন হাজারো মানুষ। কমছে দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার সম্ভাবনা। বাতাস এখন এতটাই খারাপ যে পৃথিবীর সবচেয়ে দূষিত দেশের তালিকায় তৃতীয় বাংলাদেশ। নানা চ্যালেঞ্জ আর সমন্বয়হীনতার এই পরিস্থিতি থেকে নাম কাটাও দায়। মীর মঞ্জুরুলের ছবিতে মাহমুদ কমলের রিপোর্ট। বাতাসে উঠছে অসংখ্য ধূলিকণা। এই আবদ্ধ রুমে ক্যামেরার চোখেই যখন স্পষ্ট, তখন সহজেই অনুমান করা যায় বাইরের পরিস্থিতি কি। রাজধানী ঢাকার অনেক এলাকা, বিশেষ করে মূল সড়ক, ধুলায় এতটাই আচ্ছন্ন হয়ে থাকে যে 100 থেকে 200 মিটার দূরের বস্তুও স্পষ্ট দেখা মুশকিল। জাকির হোসেন 2 বছর ধরে রিকশা চালান বারিধারার মাদানীনগর এভিনিউ এলাকায়। জানান, আগে শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা না থাকলেও এখন অবস্থা এতটাই জটিল যে 30 মিনিট পর পরই তাকে ব্যবহার করতে হচ্ছে নাকের ড্রপ। রাস্তায় বের হলেই যে যেভাবে পারেন চেষ্টা করেন ধুলা থেকে বাঁচতে। বাসায় গেলে মানে নাক দিয়ে বেশি পড়ে, ময়লা বেশি আটকে পরে, ধোয়াধুয়ি করা লাগে। পানির লাইন, গ্যাসের লাইন, ওগুলোর ব্যাপারে রাস্তা কাটা হয়েছে, কাটা হওয়ার পর থেকে ধুলা। 2023 সালে প্রকাশিত বিশ্ব ব্যাংকের গবেষণা বলছে, বায়ু দূষণের ফলে দেশে বছরে অকাল মৃত্যু হচ্ছে 1.5 লাখেরও বেশি মানুষের, যা মোট অকাল মৃত্যুর 55 ভাগ। বায়ু দূষণের ফলে যে স্বাস্থ্য খরচ হচ্ছে তা জিডিপির 8 ভাগ। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসকরা বলছেন, কমে আসছে নগরবাসীর রোগ প্রতিরোধ ক্ষমতা। বেশিরভাগ রোগী আসছে কাশি নিয়ে, তাদের কাশি আসতেছে, কোনো ক্রমে ওষুধপত্র কোনো কিছুতে যাচ্ছে না। আগে যে সমস্ত কাশি 2 দিন 3 দিন বা 5 দিনে চলে যেত, এখন এই কাশি 15 দিন 1 মাস, কারোর দেখা যায় আরো লং টাইম থাকতেছে। বাংলাদেশের বায়ু দূষণের অন্তত 30 ভাগ কারণ ভারত থেকে আসা দূষিত বাতাস। 2023 সালে প্রকাশিত স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাটমসফিয়ার পলিউশন স্টাডিজ ক্যাপসের গবেষণা বলছে, বাতাস দূষণের পেছনে নির্মাণ কাজের ধুলা দায়ী 30 ভাগ, 20 ভাগ শিল্প কারখানা ও 10 ভাগ দায়ী ইটভাটা। উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, ঢাকার আশপাশের আবাসনের কাজ, নির্মাণাধীন ভবনে ইট ভাঙা সহ আনুষঙ্গিক কর্মকাণ্ড ও রাস্তার সংস্কার কাজ থেকে উঠছে অসংখ্য ধুলা। কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। একটা হলো যেমন বর্জ্য পোড়ানো, কোথায় পোড়াচ্ছে আপনি জানবেনও না, রাস্তায় পোড়াচ্ছে, ঘরের সামনে পোড়াচ্ছে, পার্কে পোড়াচ্ছে, ইউনিভার্সিটির ভিতরে পোড়াচ্ছে, রাস্তার মাঝখানে আইল্যান্ডে অনেক জায়গায় দেখবেন যে উন্মুক্ত অবস্থায় আছে, অর্থাৎ এখানে ঘাস নাই, গাছপালা নাই, কোনো জায়গায় কার্পেট উঠে গেছে, সেই রাস্তাটা তৈরি করা হয় নাই, তো এই ভাঙ্গা রাস্তা থেকে কিন্তু ধুলাবালি উঠে। বাংলাদেশের প্রতি ঘনমিটার বাতাসে পার্টিকুলেট ম্যাটার PM 2.5 এর বার্ষিক গড়মান প্রায় 80 মাইক্রোগ্রাম, যা জাতীয় মানদণ্ডের দ্বিগুণ আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের 15 গুণ বেশি। এই দুরবস্থা দিচ্ছে বড় দুঃসংবাদ। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান মনিটরিং প্রতিষ্ঠান IQ Air এর গেল মাসে প্রকাশিত তথ্য বলছে, বিশ্বের সবচেয়ে অপরিষ্কার বায়ু গ্রহণের দিক থেকে বাংলাদেশ তৃতীয় ও এশিয়ায় প্রথম। বছরের পর বছর ধরে চলা এই দুরবস্থা নিরসনে, ধুলা নিয়ন্ত্রণ কিংবা বায়ুমান ঠিক রাখতে বড় পরিসরে ফলপ্রসূ কোনো উদ্যোগ দেখা যায় না। বৃষ্টির পরও রাজধানীর বায়ুমান খুবই খারাপ থাকে। পরিবেশ অধিদপ্তরের কাছে প্রশ্ন ছিল, আদৌ কি সম্ভব ঢাকাবাসীকে সুস্থ বাতাস উপহার দেয়া? আমরা একটু অপেক্ষা করছি যে এই যখন মে মাসে যখন আসবে, বৃষ্টিটা শুরু হবে, তখন ব্যাপক গাছ লাগানো হবে। আমাদের আইল্যান্ডে, ফুটপাতে, বিভিন্ন জায়গায় লাগানো হবে। রাস্তা ছাড়া বাকি সরকারি সকল কাজে আমরা ব্লক ব্যবহার করব। তো এখানে প্রোগ্রেসটাও আশানুরূপ হয় নাই। চেষ্টা হচ্ছে যে প্রোগ্রেসটা বাড়ানো, যেন অন্তত 50-60% সরকারি কাজ যেন ব্লকে হয়।
তাহলে ইট ভাটাগুলো আস্তে আস্তে চাহিদা কমবে, ইট ভাটাগুলো আস্তে আস্তে বন্ধ হবে। পরিবেশ অধিদপ্তর বলছে অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা সহ বাতাসে বাড়ছে সীসা, পারদ ও বিভিন্ন ভারী ধাতুর দূষণও। মাহমুদ কমল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এইটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।